দুপুরের স্নান খাওয়ার পরে আমরা কেদারঘাটে চলে এসেছিলাম, কেদারেশ্বর মন্দিরে। তা কেদারেশ্বর মন্দিরের ভেতরে তো ভিডিও করা যায় না আর ছবিও তোলা যায় না, তো আমরা দর্শন করলাম খুব সুন্দরভাবে। খুব সুন্দর মন্দিরটা, ভিতরে অপূর্ব অনুভূতি। তো দর্শন করার পরে আমরা ওই কেদারেশ্বর মন্দিরেরই ঘাটের সিঁড়িতে বসে আছি। আর বাইরে থেকে মন্দিরটা এইরকম বোঝা যায় না, তবে ভিতরে খুবই সুন্দর। আজ গঙ্গায় প্রচুর নৌকো দেখতে পাচ্ছি। গত কয়েকদিন কিন্তু এত নৌকো আমরা দেখিনি। আর তার মধ্যে অনেক নৌকো এখন কেদার ঘাটে দাঁড়িয়ে আছে এইদিকে মুখ করে, ঠিক দশাশ্বমেধ ঘাটে যেরকম আমরা দেখতাম যে সিঁড়িতে মানুষ বসে থাকেন আরতি দেখার জন্য। কিন্তু আমি জানি না এখানে কেন বসে আছেন মানুষজন। তো আমরা বসে আছি, যদি কিছু হয় আমরাও দেখব। তো বলতে বলতে সেই যে হাইড্রোজেন পাওয়ার্ড একটা ক্রুজ, সেটা চলে এসেছে। এর বিশেষত্ব হচ্ছে এর জ্বালানি হিসাবে হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। যাই হোক, তো আজকে প্রচুর নৌকো আমরা কিন্তু দেখছি। এত নৌকো দেখিনি এই কয়েকদিনে। বেনারসে এসছি আমরা, আজকের দিনটা নিলে হয়ে গেল 4 দিন। আছি আর একটা দিন, মানে সন্ধে পর্যন্ত আছি। তারপর আমাদের বাস সন্ধেবেলায় লোকনাথ ট্রাভেলসের বাস ধরে আমরা কলকাতায় যাব। তা এই 4 দিনে মোটামুটি আমরা যতটা আমাদের পক্ষে সম্ভব ছিল আমরা ঘুরেছি। তো আমার ওয়াইফ অতটাও হাঁটতে পারে না, কিন্তু এবারে আমার সাথে তাল মিলিয়ে ও প্রচুর হেঁটেছে। একটুও আমাকে কখনোই এরকম মনে হয়নি যে ওর জন্য আমি কোথাও আটকে যাচ্ছি বা আমার ঘোরা কোথাও কম হয়ে গেছে। তা সে যাই হোক, সব কিছুই আমরা মোটামুটি আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকের সন্ধ্যেটা রেখেছিলাম একেবারেই ফাঁকা, মানে জাস্ট বসে থাকার জন্য। বসে থাকবো কোথায় না, বসে থাকবো আমরা গঙ্গার ঘাটেতেই। তো এখন বসে আছি কেদার ঘাটে, হয়তো আমরা কিছু দূর হেঁটে গিয়ে অন্য কোনো ঘাটেও বসতে পারি। মেনলি আজকের সন্ধ্যাটা হচ্ছে আমাদের এই বেনারসের গঙ্গার ঘাটের জন্যই বুকড। তো দেখা যাক আমরা এই সন্ধ্যাটা কীভাবে, কোনো প্ল্যান নেই, কিন্তু আমি জানি যে এই সন্ধ্যাটা আমাদের কাছে খুব সুন্দর একটা মেমোরেবল একটা সন্ধ্যা হয়ে থাকবে। তো যেমনটা আপনাদেরকে বললাম, আমরা ঘাট ঘুরছি এখন। আর ঘাট ঘুরতে ঘুরতে আপনাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করে নিই, যে বিষয়টা নিয়ে আমি এখনও পর্যন্ত কথা বলিনি। সব কিছু দেখিয়েছি আপনাদেরকে, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, কিন্তু যে বিষয়টা নিয়ে কথা হয়নি সেটা হচ্ছে খরচা। মোটামুটি আমার হোটেলে খরচা হয়েছে 7,400 টাকা, আর যাতায়াতে খরচা হয়েছে কম বেশি 6,000 টাকা। প্লাস ওই যাতায়াতটা কিন্তু আমি এখানের বেনারসের যে টোটো ভাড়া বা এগুলোর কথা বলছি না। এখানে প্রচুর টোটো ভাড়া নিতেই থাকে সব সময়, কারণ অনেক বেশি হাঁটতে হয়, সব সময় হাঁটা সম্ভব হয় না। কখনো টোটো কখনো রিক্সা তো নিতেই হয়। আর যেহেতু আমরা ট্যুরিস্ট, এখানে আমাদের কাছ থেকে সব কিছুই বেশি দাম নেওয়া হয়। তো অনেক ইউটিউবাররাই খুব অল্প খরচে বেনারসের ভিডিও দেখায়। তো আমি এসে বুঝতে পারলাম যে ওগুলো বেশিরভাগই স্পন্সার্ড ভিডিও হয়। ওরা কখনো ফ্রিতে হোটেলে থাকে, কোথাও ফ্রিতে খাওয়া দাওয়া করে, তাই ওদের খরচা কম হয়। কিন্তু অরিজিনাল রিভিউ যদি দিতে হয়, বেনারস ইজ কস্টলি, খুব খরচ এখানে। আমাদের মোটামুটি, যদিও আমি একদম হিসাব করিনি, তবে পার হেড যত কম হোক 10,000 টাকা খরচা হবেই। আমার আরও বেশি হয়েছে, কিন্তু আমি মোটামুটি যদি চিন্তাভাবনা করি যে এই জায়গাগুলো আমি খরচা যদি কমাতে পারতাম, বা আপনারা যদি একদম খুব কমিয়েও চলেন, এইভাবে দুজন যদি ঘোরেন, বেনারসে 4-5 দিন থাকেন, তো অবশ্যই আপনাদের পার হেড 10,000 টাকা কিন্তু খরচা হবেই, এটা ধরে নিন। আর হ্যাঁ, হোটেলটা হয়তো আপনারা খরচা কমাতে পারেন, কিন্তু যেহেতু দুজন আমরা এসছি এবং আমার সাথে আমার ওয়াইফ আছে, তো আমি হোটেলটা কোনো কম্প্রোমাইজ করিনি। আমি কোনো ভালো হোটেলই নিয়েছি এবং সেখানে মোটামুটি রাত্রে আমার পার নাইট খরচা হচ্ছে 1,850 টাকা করে। তো ঠিকই আছে, একবারই এসেছি এখানে, শিবের শহর, খুব ভালো লাগছে। তো যেহেতু খরচাটা আমাদের বলতেই হতো, তাই আপনাদের সাথে আমি সেটা শেয়ার করে দিলাম। এখনই একজন মানুষকে দেখলাম যিনি কুকুরদেরকে খেতে দিচ্ছিলেন। তো সত্যি বলতে বেনারস শহরটাকে একবারে ভালো বা খারাপ এরকমভাবে আপনি ডেসক্রাইব করতে পারবেন না। এখানে বিভিন্ন রকমের মানুষ আছে, বিভিন্ন রকমের মানুষ আপনি পাবেন দেখতে। আমার সাথে এরকম হয়েছে, আমি কখনো রাস্তা খুঁজে পাইনি এবং আমি রাস্তা খোঁজার জন্য একজন দিদিকে, একজন মহিলাকে আমি রাস্তা দেখিয়ে দিতে বলি এবং উনি
ওনার রাস্তা ছেড়ে দিয়ে উনি আমার রাস্তায় এসে আমি যে গন্তব্যে যেতে চাইছিলাম সেই গন্তব্যে আমাকে ছেড়ে দেন। তো এখানে একটা ক্রিকেট ম্যাচ চলছে, এখন আইপিএলের সিজন, ক্রিকেট খেলা চলছে এখানে। যাই হোক, যেটা বলছিলাম, তো এরকমও মানুষ পেয়েছি, আবার আমাদের সুযোগের সদ্ব্যবহার করে নেওয়ার মতো মানুষও পেয়েছি। যখন সেটা বেশিরভাগ সময় টোটো, রিক্সা, এরা সব জিনিসের এরাই সব থেকে বেশি করে পয়সাটা নিয়ে নেওয়ার চেষ্টা করে, যাতায়াতের খরচাটা বাড়িয়ে দেয়। আর খাওয়া দাওয়ার কথা বলতে গেলে আমরা বাঙালি টোলায় ছিলাম, তো বাঙালি টোলাতে আসলে বাঙালি খাওয়া দাওয়া কিন্তু কমই আছে। আমি ভেবেছিলাম যে বাঙালি টোলায় আসলে বাঙালি কালচার পাবো বেশি, কিন্তু একদমই সেরকম নয়। এখানে তো যা দেখলাম না, 80 থেকে 85% বাঙালি টোলার লোকজন ঘোরাফেরা করছেন, তারা হচ্ছেন সাউথ ইন্ডিয়ার লোকজন প্রচুর, বাঙালি অনেক কম, কিন্তু বাঙালি খাবারও কম। কিন্তু আমরা সাউথ ইন্ডিয়ান খাবার খেয়েছি, সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো, এবং সেগুলো যেমন ধরুন এই ইডলি, ধোসা, এইগুলো। তো আমরা যেহেতু বাঙালি, সব সময় তো আর ধোসা খেয়ে আমরা থাকতে পারবো না, ওই মাঝে মধ্যে ভাত খেতেই হচ্ছে। আর ভাত যখন খাচ্ছি বা যখন কোনো ইন্ডিয়ান থালি নিচ্ছি, সেটা অনেকটাই কিন্তু দাম বেশি এখানে খাবারের। তো টুরিস্ট স্পট বলেই বেশি, কিন্তু এক্সেসিভ। তো যাই হোক, এরকম হতেই পারে যে হয়তো গদুলিয়ার দিকে কোনো ভালো হোটেল ছিল, আমরা বাঙালি টোলায় ছিলাম, তো আমি বাঙালি টোলার কথাই শুধু বলছি এখানটায়। তো এই দিকটা যদি থাকেন এরকম খরচা হবে। তো বলতে বলতে আমরা চলে এসেছি 64 ঘাট। তো 64 ঘাট আপনাদেরকে আমি দেখিয়েছি আগেও, আর 64 ঘাটে যে 64 মায়ের মন্দির, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তো ঠিক আছে, এটাও ঘোরাফেরার তো এটা একটা পার্ট, খরচটা অবশ্যই এটা একটা পার্ট, এবং কম বেশি হতেই থাকে। তো আমি মোটামুটি একটা বলে দিলাম যে আমার এরকম খরচ হয়েছে। এবারে আমার মতোই হয়তো কেউ এসে আমার অর্ধেক খরচ করে বেনারস ঘুরে চলে গেছেন, এরকমটা হতেই পারে। কিন্তু আমি ইউটিউবাররা যে খরচা দেখায়, তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে যে ওগুলো কতটা অথেন্টিক, এটাই বলবো। যাকে খরচার সেশনটা আমি এখানেই শেষ করলাম, আর আপনাদের সাথে সাথে তো ঘাটের যে দৃশ্য সেটাও দেখাচ্ছি। তো চলুন এটাই করি, এনজয় করি, খরচা তো হবেই জীবনে। আর সামনে চলে আসছি আমরা, আস্তে আস্তে চলে আসবো মণিকর্ণিকা ঘাটে, সেখানে তো টাকা পয়সা খরচার হিসাব সব ওখানেই পুড়ে ছাই হয়ে যাবে। তো চলুন, তাই আগেই আমি খরচার কথাটা সেরে ফেললাম। হ্যাঁ, দেখতে দেখতে আবার চলে এসেছি কাশী করিডর। আপনাদেরকে দেখালাম এখানের আরতিটা কেমন হয়। তো এবারে মণিকর্ণিকা ঘাট যাব, কিন্তু ঠিক করিডোরের পাশেই দেখুন এই জায়গাটা বন্ধ করে কাজ হচ্ছে, শ্মশানে কিছু একটা নতুন করে হয়তো সংস্কার হচ্ছে, যে কারণে বন্ধ। আমরা এই পাশ থেকে নেমে যেতে পারছি না এখন, কিন্তু ওপর থেকে যাওয়ার চেষ্টা করব, ওপর থেকে উঠে গিয়ে যাওয়ার চেষ্টা করব। তো দেখি, চলুন যাওয়া যায় নাকি। শিব ঠাকুরের কাছে এসছি, আর কষ্ট হবে না এমনটা হতেই পারে না। ভগবান শিব কষ্ট না করলে কোনো সময় আমাদেরকে দেখা দেন না। তো কথাটা বলার কারণ হচ্ছে, কাশী করিডোরে কাশীর গেট পর্যন্ত আসতে গেলে, মন্দিরের গেট পর্যন্ত আসতে গেলে 61টা সিঁড়ি ভেঙে তারপরেই আসতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা এখন মন্দিরে যাচ্ছি না, কারণ মন্দির দর্শন আপনাদেরকে দেখিয়েছি, আমরা মন্দির দর্শন করেছি। ও এখন আমরা তার পাশের যে মণিকর্ণিকা ঘাট, সেই মণিকর্ণিকা ঘাটের আমরা রাস্তায় আছি। এখান থেকেই আমরা মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছি। চলুন, এখন দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাট, আর ভিতরে যে শ্মশান ঘাট সেটা আমি দেখে এসেছি, আমরা দুজনেই গিয়েছিলাম, দেখে এসেছি। তো সেখানে না গুনলেও অন্তত 7 থেকে 8টা চিতা জ্বলছে। ভিডিও করিনি, তা আমি ভিডিও করাটা আমার ঠিক মনে হয়নি, তাই করিনি। তো যেরকমটা মনে হয়েছিল ঠিক সেরকমটাই, খুবই অন্যরকম অনুভূতি একটা। আজ মণিকর্ণিকা ঘাটে গিয়েছিলাম, একটা অন্যরকম অনুভূতি ছিল। একসাথে এতগুলো চিতা কখনো জ্বলতে দেখিনি, যদিও আমি বহুবার শ্মশানে গেছি।
আলাদা করে এরকম কখনো আমার মানে আমার মণিকর্ণিকা ঘাটে কি এরকম মনে হলো না যে সবই মোহমায়া, এই যেগুলো আমার এরকম কিন্তু মনে হয়নি। কারণ আমি মৃত্যুকে খুব স্বাভাবিকভাবে দেখতে পছন্দ করি, জীবনের একটি সফল পরিণতি হিসাবে আমি মৃত্যুকে দেখি, এবং এটা সবার জন্যই তো একটা চরম সত্য। আর সত্যটাকে সহজভাবে নিতে পছন্দ করি। কিন্তু হ্যাঁ, সেটা কঠিন, আর আমার কাছে যতটা কঠিন অন্যজনের কাছে আরও বেশি কঠিন হতে পারে, আরেকজনের কাছে সেটা অন্যরকম। কিন্তু এটাই বলবো যে এতগুলো চিতা একসাথে আমি জ্বলতে কখনো দেখিনি, কাঠের চিতা। আর যেভাবে ঢালাও কাঠ ওখানে সাজানো আছে, আর দেখে মনেই হয় যে যেহেতু ওখানকার চিতা কখনো নেভে না, তো কি বিপুল পরিমাণে কাঠের প্রয়োজনীয়তা আছে ওই শ্মশান ঘাটে, সেটা তো সত্যি অনুভব করার মতোই। যে কি পরিমাণে আমরা গাছ এখানে কাজে লাগাচ্ছি, মানে গাছকে কেটে করছি। মানুষের জীবন তো আছেই, তার সাথে গাছেরও জীবন জড়িয়ে আছে এখানে মণিকর্ণিকা ঘাটে। জানি না এইভাবে কেন দেখছি আমি ব্যাপারটাকে, বেশিরভাগ জনই ওখানে গিয়ে একটু বেশি আবেগপ্রবণ হয়ে যায়, কিন্তু আমি সেভাবে ব্যাপারটাকে দেখতে পাচ্ছি না। যদি আমি কারোর অনুভবকে আঘাত করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। আমরা দ্বীপ ভাসাচ্ছি গঙ্গাতে। আজকে আমাদের শেষ সন্ধ্যা গঙ্গার তীরে, আর তাই মা গঙ্গাকে একটু আরতি জানিয়ে, একটু সম্মান জানিয়ে, একটু পুজো করে তারপরে আমরা এখান থেকে বেরোবো। आजा এখন ঘড়িতে বাজে 9টা, আর গঙ্গার ঘাটে আমরা এতক্ষণ বসেছিলাম, মানে মণিকর্ণিকা ঘাট দেখে ওই ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ওই মহারানা মহল, যেটা রানা মহল ঘাট, এটা রানা মহল ঘাট, এই ঘাটেতেই বসেছিলাম। তো চুপ করে বসেই ছিলাম, খুব সুন্দর লাগছিল এখানে গঙ্গার ঘাটে বসতে। এখানে অনেকেই গান গাইছে, কেউ বসে গল্প করছে, তো খুব সুন্দর লাগছিল এখানে বসে থাকতে। কিন্তু আজকে আমাদের এটা শেষ সন্ধ্যা, শেষ রাত্রি আমাদের এই বেনারস শহরে গঙ্গার ঘাটের পাশে, কারণ সকাল হলেই আমরা হোটেল চেক আউট করবো আর আমরা চলে যাব সারনাথ। তো কালকে একটা নতুন ট্যুর, নতুন দিন। যদিও এই ঘাটের যে কি বলবো, ঘাটের যে ব্যাপারটা আছে সেটা আমাকে ভীষণ ভাবুক করে দিচ্ছে মাঝে মাঝেই। তো ভীষণই সুন্দর একটা জায়গা। অনেকেই আমাকে বলেছিল যে বেড়াতে যাচ্ছিস, বেনারসে কিছু নেই, কিন্তু আমি জানতাম যে এই শহরটার মধ্যে একটা ব্যাপার আছে, আর সেটা আমি এখানে কিন্তু পেয়েছি। খুব সুন্দর জায়গা। তো আমি এবারে এখান থেকে আমরা হোটেলে ফিরে যাব, ব্যাক টু নর্মাল। আর সেখান থেকে কাল সকালে বলা আছে টোটো, আমরা এখান থেকে সারনাথ যাব। আর ইচ্ছাও আছে যে আমরা সার্ভেস মন্দিরও যাব, হতে পারে টোটোয় বা হতে পারে স্কুটিতে, এখনও পর্যন্ত কনফার্ম নয়, সকালে উঠে সেটা কনফার্ম করছি। ওকে। আর আমি আমার আজকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম, মানে আজকে বলতে আজ হলো 15ই মে, আর এটা আমার শেষ, আজকের দিনের শেষ ভিডিও ক্লিপ। তো ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেছেন আজকের ভিডিওটা, সকলকে অশেষ ধন্যবাদ। যদি আমি ভুলভ্রান্তি কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন। আর আমি তো অতটাও ক্যামেরা ফ্রেন্ডলি নই, তো সেই কারণে অনেক সময় কথা জড়িয়ে যাচ্ছে। তো যদি একটু মানিয়ে নেন তো ভিডিওটা দেখতে পারেন শেষ পর্যন্ত। যদি দেখে থাকেন তাহলে লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।